সমস্যা শুধুমাত্র এটা না যে মিউটেশন সিলেকশন মেকানিজম নতুন একটি জিন জেনারেট করতে সক্ষম নয়, বরং সমস্যা হচ্ছে একটি নতুন ফর্ম অফ অ্যানিমেল লাইফ তৈরি করা। কারণ নতুন ফর্ম অফ অ্যানিমেল লাইফ তৈরি করতে আমাদের প্রয়োজন ডেভেলপমেন্টাল জিন রেগুলেটরি নেটওয়ার্কস, অর্থাৎ জিনদের একটি সমন্বিত সিস্টেম যা কার্যকরীভাবে ইন্টারেক্ট করে জিনোমের নির্দিষ্ট অংশগুলির টাইমিং এবং এক্সপ্রেশনকে নিয়ন্ত্রণের লক্ষ্যে, যাতে করে ঠিক যখন অর্গানিজম ডেভেলপ হচ্ছে এবং সেল ডিভিশনের মধ্য দিয়ে যাচ্ছে তখন একইভাবে প্রয়োজন অনুযায়ী সঠিক প্রোটিনগুলো জেনারেট হচ্ছে বা এক্সপ্রেসড হচ্ছে, যাতে করে সেই নতুন টাইপ অফ সেলগুলোকে সার্ভিস দেয়া যায়। অর্থাৎ সুন্দরভাবে কোরিওগ্রাফড করা একটি ব্যবস্থা, যেন একটি ইন্টিগ্রেটেড সার্কিট যা জটিল এবং কার্যকরীভাবে সমন্বিত ইনফরমেশন প্রসেসিং সিস্টেম। একটি জীব বা প্রাণী তৈরি করতে আমাদের শুধুমাত্র একটি জিন এবং একটি প্রোটিন হলেই হবে না, বরং আমাদের প্রয়োজন একটি ডেভেলপমেন্টাল জিন রেগুলেটরি নেটওয়ার্ক। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই রেগুলেটরি নেটওয়ার্ককে চেঞ্জ করা যাবে না। চেঞ্জ করা হলে অর্গানিজমের এই প্রসেস অফ ডেভেলপমেন্ট থেমে যাবে। অন্য কথায় অর্গানিজমের এই ডেভেলপমেন্ট শাটডাউন হয়ে যাবে যদি জিন রেগুলেটরি নেটওয়ার্কের এই কোর এলিমেন্টসগুলো চেঞ্জ করা হয়। কিন্তু যেহেতু আমরা জানি যে এই জিন রেগুলেটরি নেটওয়ার্কগুলো অ্যানিমেল বডি প্ল্যান তৈরির জন্য নেসেসারি, যাতে করে একটি নতুন অ্যানিমেল বডি প্ল্যান পাওয়া যায় যা একটি পুরনো অ্যানিমেল বডি প্ল্যান হতে উদ্ভূত, তাই আমাদের এখন একটি নতুন জিন রেগুলেটরি নেটওয়ার্ক থাকতেই হবে। অর্থাৎ আমাদের এখন যা করতে হবে তা হলো সেই প্রাথমিক জিন রেগুলেটরি নেটওয়ার্ককে অল্টার, ট্রান্সফর্ম বা চেঞ্জ অর্থাৎ পরিবর্তন করতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে বর্তমান ল্যাবরেটরি ওয়ার্ক বলছে এটা হয় না বা হতে পারে না সেই অ্যানিমেলের মৃত্যু ছাড়া। এখন প্রশ্ন হলো, অ্যানিমেল ডেথ হলে পুরো এভলিউশনারি প্রসেসই থেমে যাবে। অতএব এটা একটি বিশাল সমস্যা, আর সমস্যা এখনও সমাধান করা হয়নি। এমনকি লিডিং এভলিউশনারি বায়োলজিস্টরাও এটা অ্যাড্রেস করতে চায় না। আরেকটি বড় সমস্যা, এবং এটি আসলেই অনেক বড় একটি সমস্যা, অনেক এভলিউশনারি বায়োলজিস্টরা এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছেন। পর্যবেক্ষণে দেখা গেছে যদিও ডিএনএ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রোটিন মেশিন তৈরিতে, যা বিভিন্ন ধরনের সেলকে সার্ভিস দিয়ে থাকে, তবে ডিএনএ একা একটি নতুন অ্যানিমেল বডি প্ল্যান বা একটি নতুন অ্যানিমেল আর্কিটেকচার জেনারেট করতে সক্ষম নয়। হ্যাঁ, ডিএনএ প্রোটিন তৈরি করে, কিন্তু সেই প্রোটিনগুলোকে বায়োসিনথেটিক পাথওয়েতে অর্গানাইজড হতে হবে, যা বিভিন্ন ধরনের কোষকে ক্যারেক্টারাইজ করে থাকে, এবং বিভিন্ন রকমের কোষকে অর্গানাইজড হতে হবে নির্দিষ্ট ধরনের টিস্যু গঠন করার জন্য। আবার এই নির্দিষ্ট ধরনের টিস্যুগুলোকে অর্গানাইজড হতে হবে নির্দিষ্ট রকমের অর্গান গঠন করার জন্য। আবার এই অর্গানগুলো এবং টিস্যুগুলোকে অর্গানাইজড হতে হবে যাতে করে একটি হাই লেভেল বডি প্ল্যান গঠন করা যায়। অতএব ডিএনএ লো লেভেল ইনস্ট্রাকশন প্রোভাইড করে থাকে লো লেভেল কম্পোনেন্টের জন্য, কিন্তু সেই কম্পোনেন্ট এবং তার উপরে যা আছে তাদেরকেও আবার অর্গানাইজড হতে হবে, যার জন্য প্রয়োজন নতুন কিছু ইনফরমেশন সোর্স। আমরা এখন জানি সেই সোর্স অফ ইনফরমেশনগুলো যে কেবল ডিএনএ সূত্রের মধ্যে বা ডিএনএ মলিকিউল জিনোমেই উপস্থিত, মোটেও এমনটা নয়। এটা অনেকটা কম্পিউটার সিস্টেমের মতো, যেখানে ইনফরমেশন ব্যবহার করা হয় কিছু মেকানিক্যাল পার্টস তৈরি করার জন্য, তারপর অ্যাসেম্বলি ইনস্ট্রাকশন রয়েছে ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট তৈরি করার জন্য। কিন্তু আমাদের আরও ইনস্ট্রাকশন প্রয়োজন, যাতে করে সার্কিট বোর্ডের সঠিক প্লেসে সঠিকভাবে কম্পোনেন্টগুলো প্লেস করা যায়। তারপর আমাদের আরও অতিরিক্ত অ্যাডিশনাল অ্যাসেম্বলি ইনস্ট্রাকশন প্রয়োজন, যাতে করে সার্কিট বোর্ডগুলো সঠিক প্লেসে রাখা যায়
কম্পিউটারের অন্যান্য পার্টসগুলোর সাথে। অতএব আমাদের প্রয়োজন এই হাই লেভেল অ্যাসেম্বলি ইনস্ট্রাকশনসগুলো, এবং আমরা এখন জানি যে এই ইনস্ট্রাকশনসগুলো ডিএনএ মলিকিউলে স্টোরড না। তাহলে কোথায় এই ইনস্ট্রাকশনসগুলো স্টোরড করা আছে? এটা অবশ্যই ওপেন রিসার্চের বিষয়। ইনস্ট্রাকশনের এই সোর্সগুলোকে বলা হয় এপিজেনেটিক অথবা অন্টোজেনেটিক ইনফরমেশন, অর্থাৎ ইনফরমেশন বিয়ন্ড দি জিনোম, জিনোমের ওপারের তথ্য। বায়োলজিস্টরা বিশ্বাস করেন এপিজেনেটিক ইনফরমেশন কোষের স্ট্রাকচারেই স্টোর থাকে, তবে তা ডিএনএ সিকোয়েন্সে নয়। এপিজেনেটিক্স নির্দেশ করে এমন এক সোর্স অফ ইনফরমেশন যা বিয়ন্ড দি জিনস। গার্ড মুলার এবং স্টুয়ার্ট নিউম্যান বলেন, শুধুমাত্র জিন একাই কোনো অ্যানিমেলের 3 ডাইমেনশনাল ফর্ম এবং স্ট্রাকচার নির্ধারণ করে না, এবং জিনে থাকা ডিটেইলড ইনফরমেশন প্রাণীর এই ফর্ম এবং স্ট্রাকচারকে ব্যাখ্যাও করে না। বরং এপিজেনেটিক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অ্যানিমেলের ফরমেশনে, অর্থাৎ বডি অ্যাসেম্বলিসে, যা সংঘটিত হয় এমব্রিওলজিক্যাল ডেভেলপমেন্টের সময়। তারা আরও বলেন যে অ্যানিমেল ডেভেলপমেন্টে এপিজেনেটিক ইনফরমেশনের ভূমিকা সম্পর্কে সকল রিসেন্ট ডিসকভারিজগুলো স্ট্যান্ডার্ড নিউ ডারউইনিয়ান বিবরণগুলোর প্রতি ভীষণাকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে কিভাবে এই সকল বডি প্ল্যানসের উদ্ভব হলো। বিশেষ করে তারা প্রশ্ন তোলেন ক্যামব্রিয়ান এরা অ্যানিমেলস বডি প্ল্যানস সম্পর্কে, যে কিভাবে ক্যামব্রিয়ান যুগে বডি প্ল্যানস অস্তিত্বে আসলো, এবং সাধারণভাবে অর্গানিজমাল ফর্ম অর্থাৎ প্রাণীর অঙ্গ সংগঠিত গঠনের অরিজিন সম্পর্কে। তাদের মতে নিও ডারউইনিজম প্রাণীর ফিনোটিপিক ট্রেটস অর্থাৎ প্রাণীর দৃশ্যমান বৈশিষ্ট্যগুলো এবং অর্গানিজমাল ফর্মের উদ্ভবকে সম্পূর্ণভাবে এড়িয়ে যাচ্ছে। তারা বলেন নিও ডারউইনিজম অর্গানিজমাল ফর্মকে ব্যাখ্যা করতে পারে না, কারণ এটি এপিজেনেটিক ইনফরমেশনের অরিজিনকে ব্যাখ্যা করতে অক্ষম। বায়োলজিস্টরা ফর্ম বলতে বোঝায় কোনো অ্যানিমেলের বডি পার্টসের স্বতন্ত্র আকার এবং অ্যারেঞ্জমেন্ট। অর্গানিজমাল ফর্ম এক্সিস্ট করে 3 স্পেশিয়াল ডাইমেনশনে এবং সময়ের মধ্যে এর উদ্ভব ঘটে। প্রাণীদের ক্ষেত্রে যা ঘটে থাকে ভ্রূণ থেকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত। অনেক জীববিজ্ঞানীরা এখন এটা আর বিশ্বাস করেন না যে ডিএনএ সকল কিছু নির্দেশ করে যা একটি কোষের ভিতর ঘটে থাকে। এখন মূল কথা আসা যাক। নিউ ডারউইনিয়ান মেকানিজম এভলিউশনারি প্রসেসের জন্য পুরো ক্রিয়েটিভ ইঞ্জিনটি রেখেছে মিউটেশনে। যে ডিএনএ মিউটেশন এবং তাদের ভেরিয়েশন হচ্ছে সেই ম্যাজিক যা এভলিউশন এবং এভলিউশনারি প্রসেসের জন্য দায়ী। মিউটেশন হচ্ছে সেই আলাদিনের চেরাগ যা জীব এবং জীবদেহের সকল পরিবর্তন ঘটায় এবং সকল কিছু জেনারেট করে। যদিও আমরা গত পর্বে দেখিয়েছি যে র্যান্ডম মিউটেশন প্রায় অসম্ভব, তারপরও মিউটেশন সর্বোচ্চ যা করে তা হলো নতুন প্রোটিন বা প্রোটিন মেশিন তৈরি করে। ডিএনএ সূত্রে থাকা ইনফরমেশন কখনোই নিজে নিজে প্রোটিনকে সেল টাইপসে, সেল টাইপসকে টিস্যুতে এবং টিস্যুকে অর্গানে এবং সর্বশেষে টিস্যু এবং অর্গানকে বডি প্ল্যানে অ্যারেঞ্জ করে না। অর্থাৎ বডি প্ল্যান মরফোজেনেসিস বা নতুন ফর্মের উদ্ভবকে নিউ ডারউইনিয়ান মেকানিজম দিয়ে ইন প্রিন্সিপাল ব্যাখ্যা করা যায় না। কিয়ামত পর্যন্ত মিউটেশন ঘটলেও নতুন ফর্ম অফ লাইফ তৈরি হবে না, অর্থাৎ হাই লেভেল স্ট্রাকচার গঠিত হবে না, যা অবশ্য প্রয়োজনীয় নতুন বডি প্ল্যান গঠন করার জন্য। আর এটাকেই বলে দ্য প্রবলেম অফ দি অরিজিন অফ ফর্ম, যা ডারউইন সলভ করতে চেয়েছিলেন তার ন্যাচারাল সিলেকশন মেকানিজম দিয়ে। তার সেই থিওরি ব্যর্থ হওয়ায় এর সাথে যোগ করা হয় গ্রেগর ম্যান্ডেলের থিওরি অফ জেনেটিক্স এবং এর নাম দেওয়া হয় দি মডার্ন সিনথেসিস। এত কিছুর পরও দ্য প্রবলেম অফ দি অরিজিন অফ ফর্ম সলভ করা সম্ভব হয়নি, এবং সর্বশেষে 1990-এর পর থেকে এই দুটি আইডিয়ার সাথে যুক্ত করা হয়
এপিজেনেটিক্স। কিন্তু অবাক করা বিষয় হলো, ডারউইনের ন্যাচারাল সিলেকশন ব্যর্থ হওয়া সত্ত্বেও তা এখনও মানুষকে জোরপূর্বক গেলানো হচ্ছে। অথচ গত কয়েক দশকে অনেকগুলো নতুন থিওরি বেশ কিছু বায়োলজিস্টরা প্রপোজড করেছেন, যেগুলোকে কেউ কেউ পোস্ট ডারউইনিয়ান এভলিউশনারি থিওরিজ, মডেলস এবং মেকানিজম বলে থাকেন। যেমন পাংচুয়েটেড ইকুইলিব্রিয়াম, সেলফ অর্গানাইজেশনাল থিওরি, এভলিউশনারি ডেভেলপমেন্টাল বায়োলজি, এপিজেনেটিক ইনহেরিটেন্স, নিউট্রাল থিওরি এবং ন্যাচারাল জেনেটিক ইঞ্জিনিয়ারিং। যারা রয়্যাল সোসাইটি কনফারেন্সে নতুন এভলিউশনারি মডেলের একাধিক প্রোপোনেন্টস, যারা নতুন নতুন মেকানিজম প্রপোজড করেন যা নিউ ডারউইনিয়ান মেকানিজমকে কমপ্লিমেন্ট করে, সাপ্লিমেন্ট করে এবং রিপ্লেস করে। এই নতুন মেকানিজম এবং থিওরির অনেকগুলোর বেশ কিছু অ্যাডভান্টেজেস রয়েছে যা ওল্ড লাইন নিউ ডারউইনিজমের নেই। যদিও এই নতুন মডেলগুলো ফান্ডামেন্টাল ইনফরমেশন প্রবলেম সলভ করেনি। এই মডেলগুলোর মধ্যে একটি ন্যাচারাল জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এটি প্রপোজড করেছেন ইউনিভার্সিটি অফ শিকাগোর ব্রিলিয়ান্ট মলিকিউলার বায়োলজিস্ট বা সেল বায়োলজিস্ট জেমস এ শাপিরো। তিনি দেখিয়েছেন যে মিউটেশন যা কোনো লিভিং সিস্টেমে প্রায় ঘটে থাকে তা মোটেও র্যান্ডম নয়, বরং তিনি বলেন এই মিউটেশনগুলো ঘটে অ্যালগোরিদমিক কন্ট্রোল অনুযায়ী। অর্থাৎ অনেকটা এমন যে অর্গানিজমের এই ক্যাপাসিটি রয়েছে বা প্রি প্রোগ্রামড অ্যাডাপটিভ ক্যাপাসিটি রয়েছে। ফলে যখনই কোনো ধরনের এনভায়রনমেন্টাল স্ট্রেস এই অর্গানিজমকে অ্যাফেক্ট করে, তখন অর্গানিজমের এই অ্যাবিলিটি আছে যা কিছু সার্টেন জিনকে অ্যাক্টিভ করে দেয় এবং একইভাবে কিছু সার্টেন জিনকে সাপ্রেস করে দেয়। অর্থাৎ অর্গানিজম এনভায়রনমেন্টাল স্ট্রেস অনুযায়ী কন্ট্রোলড মিউটেশনের মাধ্যমে সকল লিমিটের মধ্যে থেকেও তার চারপাশের সাথে অ্যাডাপ্ট করে নেয়। বায়োলজিতে এই অবজারভেশনগুলো নতুন হলেও আজ থেকে প্রায় 200 বছর আগেই জন বাপিস্তে লামার্ক তিনি এই ইনহেরিটেন্স অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে একটি থিওরি দিয়ে গেছেন, যা চার্লস ডারউইনের 1959 সালে দি অরিজিন অফ স্পিসিস পাবলিশের প্রায় 50 বছর পূর্বে, যা নিউ লামার্কিজম নামে পুনরায় ফিরে এসেছে। তার থিওরি অনুযায়ী একটি অর্গানিজম তার ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্সগুলো তার পরবর্তী বংশধরদের উপর পাস অন করতে পারে, কিন্তু কিভাবে তা তিনি জানতেন না। তবে বর্তমানে এপিজেনেটিক্সের সুবাদে আমরা তা জানি। তিনি বিশ্বাস করতেন অ্যানিমেলের স্ট্রাগল টু সারভাইভ, অর্থাৎ টিকে থাকার লড়াই, সে তার পরবর্তী বংশধরদের মধ্যে পাস অন করতে পারে এবং এভাবেই এই পাস অন চলতেই থাকে। ফলে অর্গানিজম ইভলভ হয় এবং প্রাণীদেহে বিবর্তন ঘটে। তবে এত কিছুর পরেও সমস্যা রয়ে গেছে যা জেমস শাপিরো সলভ করেনি, আর তা হলো ওয়্যার ডাজ দ্য প্রোগ্রামিং কাম ফ্রম। এই সকল প্রোগ্রামিং বা প্রি প্রোগ্রামিং কোথা থেকে অস্তিত্বে এলো। আর তাই রয়্যাল সোসাইটি কনফারেন্সের একজন অর্গানাইজার সুজান মাজুর লিখেন আ ল্যাক অফ মোমেন্টাসনেস, যে প্রতিষ্ঠিত নিউ ডারউইনিয়ান থিওরির ক্রিটিক তো হয়েছে, তবে নতুন কিছু এখনও আসেনি যা এই থিওরিকে রিপ্লেস করে মূল সমস্যার সমাধান করতে পারে। দি রয়্যাল সোসাইটি অফ লন্ডন কনফারেন্সে গার্ড মুলার, যিনি একজন অস্ট্রিয়ান থিওরিটিক্যাল অ্যান্ড এভলিউশনারি বায়োলজিস্ট, তিনি তার ওপেনিং টক, যার টাইটেল ছিল দি এক্সপ্লেনেটরি ডেফিসিটস অফ দি মডার্ন সিনথেসিস, অর্থাৎ মডার্ন সিনথেসিসের ব্যাখ্যামূলক ঘাটতি। মডার্ন সিনথেসিস মূলত নিউ ডারউইনিজমের আরেকটি নাম মাত্র, যেখানে ক্লাসিক্যাল ডারউইনিয়ান থিওরিকে পপুলেশন জেনেটিক্সের সাথে সিনথেসাইজড করা হয়েছে এবং এই দুইটি থিওরি মিলে বর্তমান নিউ ডারউইনিজম। গার্ড মুলার তার বক্তব্যে নিউ ডারউইনিজমের মোট 5টি এক্সপ্লেনেটরি ডেফিসিট তুলে ধরেন,
অর্থাৎ 5টি বিষয় যা নিউ ডারউইনিজম ব্যাখ্যা করতে পারে না। সেখান থেকে 3টি তুলে ধরা হলো। 1. অরিজিন অফ ফিনোটিপিক কমপ্লেক্সিটি, অর্থাৎ কোনো অর্গানিজম বডির বাহ্যিক দৃশ্যমান বৈশিষ্ট্যকে ব্যাখ্যা করতে অক্ষম। 2. অরিজিন অফ অ্যানাটমিক্যাল নোভেলটি, অর্থাৎ অর্গানিজমের দেহের গঠন বিষয়ক বা শারীরিক নতুনত্বকে ব্যাখ্যা করতে অক্ষম। যদিও অনেকে এ বিষয়ে একমত যে নিউ ডারউইনিজম দিয়ে স্মল স্কেল ভেরিয়েশনস ব্যাখ্যা করা যায়, তবে হিস্ট্রি অফ লাইফের মেজর ইনোভেশনসগুলো যা ঘটেছে এবং যা ফসল রেকর্ডসের মাধ্যমে ডকুমেন্টেড, অর্থাৎ বড় পরিবর্তনগুলো তা মোটেও ব্যাখ্যা করা যায় না। 3. অরিজিন অফ নন গ্র্যাজুয়াল মোডস অফ ট্রানজিশন, অ্যাব্রাপ্ট ফসল অ্যাপিয়ারেন্স, অর্থাৎ অসংখ্য ফসল রেকর্ডসের হঠাৎ উপস্থিতি বা হঠাৎ পরিবর্তন, যেখানে নতুন ফর্ম অফ লাইফ হঠাৎ করে ইমার্জ করে, যা বর্তমানে ক্যাম্ব্রিয়ান এক্সপ্লোশন নামেই বেশি প্রসিদ্ধ, যেখানে অসংখ্য নতুন ফর্ম অফ লাইফ ইমার্জ করেছে নিচের স্তরের সিমিলার ফর্ম অফ লাইফের সাথে কোনো ধরনের সংযোগ ছাড়াই। আর এই পুরো ব্যাপারটাই একটা মিস্ট্রি, দি মিস্ট্রি অফ দি ক্যাম্ব্রিয়ান এক্সপ্লোশন। ক্যাম্ব্রিয়ান এক্সপ্লোশনে হঠাৎ অসংখ্য মেজর নিউ মরফোলজি, নিউ ফর্ম অফ লাইফ দৃশ্যমান হয়। প্রকৃত অর্থে প্রায় সকল প্রধান প্রধান গ্রুপ অফ অ্যানিমেলই ক্যাম্ব্রিয়ান পিরিয়ডে আকস্মিকভাবে উদ্ভূত হয়। অর্থাৎ দি ক্যাম্ব্রিয়ান এক্সপ্লোশন is a geographically sudden appearance of the most major animal groups and body plans. বডি প্ল্যান হচ্ছে টিস্যু এবং বডি পার্টসের একটি অত্যন্ত ইউনিক অ্যারেঞ্জমেন্ট। চিত্রে দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের একাধিক ফাইলা। ফাইলা মূলত রিপ্রেজেন্ট করছে দি লার্জেস্ট ডিভিশন অফ ক্লাসিফিকেশন, অর্থাৎ প্রাণীদের মধ্যে শ্রেণীবিন্যাসের বৃহত্তম বিভাজন। যেমন সর্বডানে আছে আর্থ্রোপডস, তাদের আছে অনেক শক্ত এক্সোস্কেলেটন, অর্থাৎ তাদের শরীরের জন্য আছে অনেক শক্ত বাহ্যিক আচ্ছাদন এবং সুরক্ষা ব্যবস্থা। তার বামে আছে কোর্ডাটস, এই শ্রেণীর অন্তর্ভুক্ত আছে মাছ বা মানুষের মতো প্রাণীরা, যাদের শরীরের ভিতরের অংশে রয়েছে শক্ত কঙ্কাল, রড বিশেষ, যা শরীরকে সাপোর্ট করে থাকে, অর্থাৎ বাহ্যিক না হয়ে বরং ভিতরগত ইন্টারনাল স্কেলেটাল সিস্টেম, যা পুরোপুরি ভিন্ন বডি লজিক। এক্সোস্কেলেটন অথবা ইন্টারনাল স্কেলেটনের উপর ভিত্তি করে একটি অর্গানিজমের ভিন্ন ভিন্ন বডি পার্টসের অ্যারেঞ্জমেন্ট প্রয়োজন হবে, যাতে করে পুরো ব্যবস্থাটি ফাংশনাল হয়। পুরো বিষয়টি মোটেও কোনো সহজ বিষয় নয়, এবং এই সকল কিছুই আজ থেকে প্রায় 520 বা 530 মিলিয়ন বছর পূর্বে ক্যাম্ব্রিয়ান পিরিয়ডে আকস্মিকভাবে দৃশ্যপটে আসে, এবং এই সকল নিউ ফর্ম অফ লাইফগুলোর সাথে তার পূর্বের অর্থাৎ প্রি ক্যাম্ব্রিয়ান স্তর বা সময়ের কোনো দৃশ্যমান বা স্পষ্ট কানেকশন নেই। আর এটাই হচ্ছে রহস্য। এটি হচ্ছে সেই জিওলজিক টাইম স্কেল এবং কিভাবে হঠাৎ এক্সপ্লোশন বা আবির্ভাব ঘটেছিল নিউ ফর্ম অফ লাইফগুলো। আর এই বিষয়টি অত্যন্ত প্রবলেমেটিক নিউ ডারউইনিজমের জন্য। ডারউইন একটি মেকানিজম প্রপোজড করেছিলেন, ন্যাচারাল সিলেকশন অন র্যান্ডম ভেরিয়েশন, এবং পরবর্তীতে এর সাথে যোগ করা হয় র্যান্ডম মিউটেশন, যাতে করে এটা ব্যাখ্যা করা যায় যে কিভাবে এই নিউ ফর্ম অফ লাইফগুলো অস্তিত্বে আসে। কিন্তু এই মেকানিজমের ন্যাচারটাই এমন যা অত্যন্ত গ্রাজুয়ালি, ধীর গতিতে একটি দীর্ঘ সময় নিয়ে কাজ করে এবং অল্প অল্প করে ক্রমবর্ধমান পরিবর্তনের মাধ্যমে একটি পর্যায়ে অর্গানিজমের নতুন ফর্ম গঠিত হয়। অর্থাৎ মেকানিজমটিকে অবশ্যই অনেক ধীর গতিতে গ্র্যাজুয়ালি কাজ করতে হবে। যেমনটা ডারউইন বলেছিলেন, দি হিস্ট্রি অফ লাইফ হচ্ছে আ গ্র্যাজুয়ালি আনফোল্ডিং ব্রাঞ্চিং ট্রি, এবং যেই ট্রি এর বেস রিপ্রেজেন্ট করে ফার্স্ট ওয়ান সেলড অর্গানিজম, এবং অন্যান্য সকল ফর্ম অফ লাইফগুলো সেই ফার্স্ট ওয়ান সেলড অর্গানিজম থেকে মরফিং, চেঞ্জিং এবং ব্রাঞ্চিং অফ হয়েছে।
এবং অবশেষে বর্তমানে সকল ফর্ম অফ লাইফ যা এক্সিস্ট করে। কিন্তু আমরা ফসল রেকর্ডসে পাই তা হলো মেজর গ্রুপস অফ অর্গানিজম হঠাৎ করে আবির্ভূত হয়। আর এই স্লাইডটি দেখাচ্ছে যে ডেটা এবং থিওরির মধ্যে একটি প্রকাশ্য টেনশন, বৈপরীত্য বিদ্যমান। আর এটি হচ্ছে প্রবলেম, যা ক্যাম্ব্রিয়ান এক্সপ্লোশন নামে পরিচিত। ডারউইন এই বিষয় খুব ভালো করেই জানতেন এবং তিনি তার বই দ্য অরিজিন অফ স্পিসিসে এই বিষয়ে লিখেন, টু দ্য কোয়েশ্চেন হোয়াই উই ডু নট ফাইন্ড রিচ ফসলিফেরাস deposits belonging to these assumed earliest periods prior to the Cambrian system, I can give no satisfactory answer. অর্থাৎ ক্যাম্ব্রিয়ান পিরিয়ডের পূর্বের সময়ের ফসল রেকর্ডস কেন নেই, এর কোনো সন্তোষজনক জবাব আমার কাছে নেই। সুতরাং তিনি এটাকে আনসলভ মিস্ট্রি হিসেবেই রেখে দিয়েছেন, দি মিস্ট্রি অব দি মিসিং ফসলস। ডারউইন আশা করেছিলেন এই মিস্ট্রি রিজলভ হবে যখন ভবিষ্যতে ফসলগুলো পাওয়া যাবে, অর্থাৎ সায়েন্স যখন আরও অ্যাডভান্স হবে, তখন আরও অনেক এভিডেন্স কালেক্ট হবে, তখন এই রহস্যে একটি গ্রহণযোগ্য সমাধানও আসবে। কিন্তু হয়েছে তার উল্টো। বায়োলজিতে যত বেশি আমরা ফসলগুলো আবিষ্কার করছি, ততই দেখছি যে ফসল রেকর্ডের প্যাটার্নগুলো আরও বেশি ডিস্টিংক্ট, পৃথক, এবং তাদের মধ্যে ডিসকন্টিনিউটি পূর্বের চেয়েও বেশি। ডারউইন আশা করতেন ভবিষ্যতের নতুন ফসলগুলো এই মিসিং অ্যানসেস্ট্রাল ফর্মগুলো পূরণ করবে। কিন্তু আজ 160 বছর পর আমরা দেখতে পাচ্ছি সমস্যা আরও বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে। ক্যাম্ব্রিয়ান এক্সপ্লোশনের স্ট্যান্ডার্ড ডাটা হচ্ছে প্রায় 10 মিলিয়ন ইয়ার উইন্ডো। তবে 13 থেকে 16টি নতুন বডি প্ল্যান্টসের আবির্ভাব হয়েছে মাত্র 5 থেকে 6 মিলিয়ন বছরের মধ্যে। প্যালিওন্টোলজিস্টদের দাবি অনুযায়ী যা কয়েক ফিট পলির মধ্যেই পাওয়া গেছে। এভলিউশনারি বায়োলজির একটি ব্রাঞ্চ হচ্ছে পপুলেশন জেনেটিক্স, যার মাধ্যমে যদি আপনি নির্দিষ্ট কিছু ফ্যাক্টর সম্পর্কে অবগত হতে পারেন, তবে এটা আনুমানিকভাবে জানা সম্ভব যে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কতগুলো বা কী পরিমাণ এভলিউশনারি চেঞ্জ ঘটতে পারে। সেই ফ্যাক্টরগুলো হচ্ছে পপুলেশন সাইজ কেমন, জেনারেশন টাইম কত, অর্থাৎ প্যারেন্ট থেকে অফস্প্রিং পর্যন্ত জেনারেশন টাইম কত, এবং মিউটেশন রেট কেমন। আর সকল ফ্যাক্টরগুলো ইনক্লুড করে ধারণা করলে 5-6 মিলিয়ন বছর শুধুই চোখের একটি পলক, অর্থাৎ এই পরিমাণ টাইম মোটেও যথেষ্ট নয় যা ক্যাম্ব্রিয়ান এক্সপ্লোশনকে ব্যাখ্যা করতে পারে। কর্নেল ইউনিভার্সিটির একটি ম্যাথমেটিক্যাল বায়োলজি টিম অনুযায়ী মাত্র 2টি কোঅর্ডিনেট মিউটেশন পাওয়ার জন্য প্রায় 216 মিলিয়ন বছর লাগবে। এখন জাস্ট কল্পনা করুন, আমরা মিউটেশন নিয়ে কথা বলছি না, বরং পুরো একটি অর্গানিজম, এবং একটি নয় বরং একাধিক অর্গানিজম। তাহলে এখন কিভাবে তারা এই ক্যাম্ব্রিয়ান এক্সপ্লোশনকে ব্যাখ্যা করবে, যেখানে নিউ ফর্ম অফ বডি প্ল্যান্টস ইমার্জ করেছে মাত্র 5 থেকে 6 মিলিয়ন বছরের মধ্যেই। 5-6 মিলিয়ন বছর খুবই সামান্য সময় ডারউইনিয়ান মেকানিজমের জন্য, যাতে করে নতুন স্ট্রাকচার, নতুন মরফোলজি গঠিত হতে পারে। অতএব ক্যাম্ব্রিয়ান এক্সপ্লোশন আকস্মিক ঘটনা, জিওলজিক্যালি এবং বায়োলজিক্যালিও একটি আকস্মিক ঘটে যাওয়া ঘটনা। ডক্টর স্টিফেন মায়ার এই বিষয়টিকে বলেছেন দ্য মিস্ট্রি অব দি মিসিং ফসলস, অর্থাৎ অনুপস্থিত ফসলের রহস্য। চায়নার অন্যতম লিডিং প্যালিওন্টোলজিস্ট জে.ওয়াই চেন, যিনি অনেকগুলো নিউ ফর্ম অফ লাইফ ক্যাম্ব্রিয়ান স্তর হতে আবিষ্কার করেন, তিনি ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনে এক লেকচারে বলেন, ক্যাম্ব্রিয়ান স্ট্রাটা হতে এই সকল ফসল আবিষ্কারগুলো ডারউইনের ট্রি অফ লাইফকে আপসাইড ডাউন, পুরো উল্টিয়ে দিয়েছে। কারণ ট্রি অফ লাইফ অনুযায়ী জীবের গঠনে প্রধান পার্থক্যগুলো আবির্ভূত হয়েছে গ্র্যাজুয়াল ট্রান্সফরমেশনের ফলে, অর্থাৎ সিম্পল থেকে কমপ্লেক্সে রূপান্তরিত হয়েছে একটি দীর্ঘ সময়ের পরিক্রমায়। আর এটাই হলো ডারউইনিয়ান পিকচার। তবে ক্যাম্ব্রিয়ান এক্সপ্লোশন এটা প্রমাণ করেছে যে জীবের গঠনের প্রধান পার্থক্যগুলো একদম শুরু থেকে উপস্থিত ছিল,
এবং তাদের গঠনে বড় ধরনের পার্থক্যও ছিল একে অপর থেকে, যা কিছুক্ষণ আগেও আমরা দেখিয়েছি যে কিভাবে তাদের বডি প্ল্যানে প্রকাশ্য পার্থক্য বিদ্যমান। এবং এটাই হলো দি মিস্ট্রি অফ দি মিসিং ফসলস, অনুপস্থিত ফসলের রহস্য, অর্থাৎ অ্যানসেস্ট্রাল ইন্টারমিডিয়েটদের অনুপস্থিতি এবং বিভিন্ন ফর্ম অফ লাইফের হঠাৎ অ্যাপিয়ারেন্স। অতএব এভলিউশনের বায়োলজিতে প্রকৃত রহস্য হচ্ছে হাউ ডু ইউ বিল্ড অ্যান অ্যানিমেল, অথবা হাউ উড দি এভলিউশনারি প্রসেস বিল্ড অ্যান অ্যানিমেল ফর্ম। কিভাবে জীবের গঠন হয়েছে অথবা কিভাবে বিবর্তন প্রক্রিয়া একটি জীবের গঠন তৈরি করেছে। গার্ড বি মুলার এবং স্টুয়ার্ট এ নিউম্যান 2003 সালে MIT প্রেস হতে প্রকাশিত তাদের বই অর্গানাইজেশন অফ অর্গানিজমাল ফর্মে বলেন, নিউ ডারউইনিজম হ্যাজ নো থিওরি অফ দি জেনারেটিভ, অর্থাৎ নিউ ডারউইনিজম এমন কোনো থিওরি এখন অবধি উপস্থাপন করতে পারেনি যা ব্যাখ্যা করতে সক্ষম যে কিভাবে নতুন ফর্ম অফ লাইফ জেনারেট হয়। এবং এই বইতে তারা একটি তালিকাও তৈরি করেছেন যে কি কি আনসলভড প্রবলেম রয়েছে যা নিউ ডারউইনিজম এখনও ব্যাখ্যা করতে সক্ষম হয়নি। তার মধ্যে অন্যতম একটি আনসলভড প্রবলেম হচ্ছে দি অরিজিন অফ অর্গানিজমাল ফর্ম, অর্থাৎ জীবের গঠনের অরিজিন কিভাবে শুরু হয়েছে। অথচ অনেক অন্ধ নাস্তিকরাই দাবি করে যে ডারউইন এই সমস্যার সমাধান করে দিয়েছেন, যা শুধুই অজ্ঞতা এবং অজ্ঞতা।